সে আমার নিঃস্বার্থ ভালোবাসা পর্ব ১৩। এখন আহনাব কি বলবে? বিয়ে ঠিক হওয়ার পর হানির বাবা মাকে সোশ্যাল মিডিয়ায় বিয়ের কথা জানিয়েছিল, সাথে বলেছিল বউ নিয়েই তার সুইজারল্যান্ড আসার কথা। কিন্তু ঘটনা তো ঘটে গেছে ভিন্ন কিছু। পাশে বসে বলল, কি হয়েছে, তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন? আহনাব বলল, অনেক কিছু হয়ে গেছে। এনিথিং রং? আহনাব শুরু থেকে শেষ অবধি এলিকে সব বলে। এতক্ষণ মনোযোগী শ্রোতা হয়ে এলি সব শুনছিল। কিছুক্ষণ ভাবুক হয়ে বলে, বুঝলাম সব। এখানে তুমি এবং বর্ষা দুজনেই পরিস্থিতির শিকার। তোমার দিকটাও বুঝতে পেরেছি, কিন্তু ওই মেয়েটার তো কোনো দোষই নেই। অ্যাটলিস্ট ওর সাথে এমন ব্যবহার করা তোমার উচিত হয়নি। অনুতাপ বাড়ে আহনাপে। সে মাথা নত করে বসে থাকে কিছুক্ষণ, চুপ থেকে জিজ্ঞাসা করে, তাহলে আমার কি করা উচিত? ওকে সরি বলা উচিত। আহনাব পড়ে যায় বিপাকে। সে কি করবে? বর্ষাকে সরি বলবে? বর্ষা তো ফোন ব্যবহার করে না। ওর সাথে কথা বলতে হলে বাবাকে কিংবা মায়ের ফোন দিয়ে কথা বলতে হবে। আর বাবা মাকে কি করে বলবে যে বর্ষার সাথে কথা বলতে চায়? বিষয়টি আরও বেশি অপ্রীতিকর এবং অস্বস্তিকর হয়ে যাবে। বর্ষাকে সরাসরি বলার জন্য অন্য কোনো রাস্তা নেই বলে সরি যে আর বলা যাবে না এটা বুঝতে পারে আহনাব। তবে এলিকে এ ব্যাপারে কিছুই আর বলল না। হানির কথা জিজ্ঞেস করে প্রসঙ্গ বদলালো। রাতে ঘুমাতে গিয়ে ঘরটাকে বড্ড ফাঁকা ফাঁকা লাগে বর্ষার। ঘরের সব কিছু আগের মতোই আছে, শুধু ঘরের মালিকই নেই। কেমন অপরাধবোধ কাজ করে। অপরাধ না করেও এমন অনুতাপে দগ্ধ হওয়া ভারী লজ্জার বিষয়। সে ডিম লাইট জ্বালিয়ে বিছানায় শুয়ে পড়ে। পুরো রুম এবং বিছানায় এখন শুধু তার একছত্র আধিপত্য। কেউ নেই কিছু বলার। অবশ্য যার রুম সেও কখনো কিছু বলেনি। বর্ষা মালিশের মাথায় এলিয়ে দিতে আবারও সেই নানান রকম চিন্তা তার মাথায় আসছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেই প্রশ্নটি তাকে বেশি ভাবায় তোলে সেটি হচ্ছে, কেয়ার হঠাৎ করে এমন উধাও হয়ে যাওয়া। কোথায় গেল? কেনই বা গেল? সব কিছু তার কাছে গোলক ধাঁধার মতো লাগে। পরিশেষে শুধু একটা কথায় বারবার মনে হয়, কেয়া আপু কেন এমনটা না করলেও পারত। তার খামখেয়ালিপনার সিদ্ধান্তে ওই মানুষটার জীবন শেষ যেমন হয়েছে, পরিবারকেও ছোট হতে হয়েছে। হঠাৎ করে সেও যেন কোথায় চলে গেল। পরক্ষণ সে মাথায় মৃদু আঘাত করে বলল, বর্ষা তুই সত্যি বোকা। শাশুড়ি না তখন বলল আহনাব সুইজারল্যান্ডে চলে গেছে? যাক, সে যেখানেই থাকুক ভালো থাকুক। দুপুরের তাবদাহ গরমে পান প্রায় ওষ্ঠাগত। সকাল থেকে বিদ্যুৎ নেই। জেনারেটর চলছে, তবে শান্তি মিলছে না। বাতাসটাও লাগছে ভ্যাপসা গরম। গরমে অস্থির হয়ে বারান্দায় পায়চারি করে বর্ষা। একটু যে ছাদে যাবে তারও কোনো উপায় নেই। রোদে একদম পুড়ে যেতে হবে। সে কি করবে না করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না। সময়ও কাটতে চাচ্ছে না এভাবে। জহির চৌধুরী অফিসে গেছেন। আহিল বাহিরে গেছে। ছেলে মানুষ কতক্ষণই বা ঘরে বসে থাকবে। আমেনা বেগম ঘুমিয়ে আছেন। সকালে ঘুমের ওষুধ খেয়েছেন, বিধায় ঘুমটাও হচ্ছে কড়া। বর্ষারও ইচ্ছে করে টুপ করে একটা ওষুধ পেটে চালান দিতে, ঘুমের রাজ্যে প্রবেশ করতে। এতে অন্তত জাগতিক গরম থেকে রেহাই মিলবে কিছু সময়ের জন্য। তবে এটা সম্ভব নয়। ঘুমের ওষুধগুলো বেশি পাওয়ারের। সে খেয়ে টাল হয়ে ঘুমিয়ে থাকলে আবার সকলে ভেবে না বসে দুঃখে বর্ষা সুইসাইড করতে চাচ্ছে। পায়চারি করতে করতে আরও হাঁপিয়ে পড়েছে সে। বাসায় এখন রেনু আপাই শেষ সম্বল। তার সাথে গল্পগুজব করে সময় কতটুকু পার করা যায় দেখা যাক। সে রেনুর রুমের দিকে পা বাড়ায়। দরজা ভেতর থেকে চাপানো। বর্ষা দরজায় করাঘাত করে বলল, রেনু আপা ঘুমিয়েছেন? রেনু ঘুমায়নি, সজাগই ছিল। সে ব্যস্ত পায়ে বিছানা থেকে নেমে এলো। চাপিয়ে রাখা দরজাটা নিজেই খুলে বলল, আরে আফামনি, আহেন, ভিতরে আহেন। বর্ষা ভিতরে গিয়ে খাটে বসলো। রেনু পাশে বসে গদগদ হওয়ার ভঙ্গিতে বলল, আমার যে কি কপাল আপামনি, এ কথা বলছেন কেন? এই যে আপনি আমার ঘরে আসছেন। বর্ষা মলিন হেসে বলল, আপনার রুমটা অনেক সুন্দর রেনু আপা, গোছানো পরিপাটি। আমার বাবার বাড়ি কিন্তু এত সুন্দর না, এত পরিপাটি নয়। পুরনো আমলের রংচটা ধরা বাড়ি। রেনু যেন একটু বিমর্ষ হলো। বিষাদিত কণ্ঠে বলল, তবুও আপা আপনার বাপের ভিটা আছে, আমার তো নিজের বলতে কিছুই নেই। গল্প করার প্রসঙ্গ পেয়ে বর্ষার ভালো লাগছে। সে বিছানায় পা তুলে বসে বলল, আমায় বলা যাবে আপনার জীবন কাহিনী? রেনু হাসল। হাসিটা আনন্দের কিংবা সুখের মনে হয়নি বর্ষার। মানুষ তো শুধু খুশি হয়েই হাসে না,
অতি কষ্টেও মানুষ হাসে, আর সেই হাসিটা ঠোঁটে স্পষ্ট হলেও দেখানো যায় না, আবার বোঝানোও যায় না। বর্ষা তাকিয়ে আছে জিজ্ঞাসা দৃষ্টিতে। রেণুর চোখ জোড়া হঠাৎই কেমন ছলছল করে ওঠে। সে ঠোঁটে সেই বিষাদ মাখা হাসিটুকু ধরে রেখেই বলল, আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বা মারা গেছে। নানা নানি জোর করেই আমার মারে আবার বিয়া দিছে। আমি সৎবাপের বাসাতেই থাকতাম। আম্মা বিয়া করছিল বইলা দাদা দাদি আর কোনো সম্পর্ক রাখে নাই আমাগোর লগে। আর একটু বড় হওয়ার পর আমার একটা বোন হইছিল। সেই বোন হইতে গিয়া আমার মাও মায়রা যায়। সৎ বাবা আরেকখান বিয়ে করে আনে। বাড়ির কেউ আমারে রাখবে না, নানা নিয়ে গিয়ে আমাকে নিয়ে আসলো। যখন বয়স আমার 17 তখন নানাও মারা গেল। মামা নানি আর আমি। মামা বিয়া ঠিক করলো 40 বছরের এক বেটার লগে। বেটার আগের বউয়ের ঘরে তালাক হয়ে গেছে। আমার বিয়ের 1 বছরের মাথায় ওই বউ আবার ফিরে আসতে চায়। এইটুকু বলে রেণু থামে, অন্যার কোনায় চোখ মুছে নেয়। বর্ষার বুকের ভেতর কেমন উথাল পাথাল শুরু হয়। রেণুর মাঝে সে নিজের কিছু প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছে। আবার বলা শুরু করলো, এরপর জামাই আমারে তালাক দিল। আশ্চর্য, আপনার স্বামী আপনাকে আগের বউকে গ্রহণ করলো? হ, কারণ হ্যার পোলা পায়নে হ্যার পা ধইরা অনেক কান্নাকাটি করছে। আর হ্যাও আগের বউরে মেলা ভালোবাসত। তারপর কি হলো? তারপর আর কি হইব? মামার বাসায় রাখবো না সুজা বইলা দিল। গ্রামের এক পরিচিত বড় বোনের সাহায্যে ঢাকায় আসলাম। ওই আপাই এই বাড়িতে কাম নিয়ে দিল। ভাগ্যিস এই বাসায় কামটা পাইছিলাম। এই বাড়ির মানুষগুলো যে কত ভালো আপা, সেটা আমি কইয়া শেষ করতে পারতাম না। দেখেন, একটা রুম আমারে দিয়া দেছে। কোনো কাজের মানুষে কেউ এত আহ্লাদ দিয়ে রাখে? খালাম্মা আমারে নিজের মেয়ের মতো দেখে। বাড়ির মানুষজন আমারে ভালোবাসে। আগের কথা এখন আর মনে পড়ে না। অনেকদিন পর আপনি জিগাইলেন তাই মনে পড়ল। বোকাশোকা বর্ষা কাঁদছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে রেণুকে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে বলে, আল্লাহর উপর ভরসা রাখবেন রেণু আপা। তিনি অবশ্যই সকল বাদ্দার ভালো চান। ভরসা আছে আপুমণি। তিনিই চাইছেন বইলাই তো এখন আমি এত ভালো আছি। বর্ষার চোখের পানি মুছে বলল, আপনি আর বিয়ে করলেন না কেন? মন মইরা গেছে আপা। একজনরে ভালোবাসছিলাম, মন মইরা গেছে। মানুষ যে কয় বিয়ার পর ছেলে মেয়ে আর একলা থাকতে পারে না, এইগুলো ভুয়া কথা। আবার সত্যও হইতে পারে, কিন্তু মনের চাহিদা না থাকলে কি আর শরীর তার চাহিদা খোঁজে? আমার এমন কোনো দিনও লাগে নাই আমি একলাই ভালো আছি এই বাড়ির সবার লগে। বর্ষা হাঁচার চেষ্টা করে। আসলে ভালোবাসার ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। অফিস শেষ করে বাড়িতে ফিরেছে আহনাব। সময় তো তার নিয়ম মাফিক চলে যাচ্ছে, তবে প্রতিটি সময় তার বিরক্তির সাথে কাটে। শান্তির জন্য কত কিছুই না করে, তবুও কোথায় যেন কমতি রয়েই যায়। আহনাবের সাথে আজ ওর কলিগ হেলেন বাড়িতে এসেছে। বেশ চটপটে, চঞ্চল স্বভাবের। তার বয়স 28 বছর। 28 বছর জীবনে গার্লফ্রেন্ডের সংখ্যা অসংখ্য। হেলেন আশেপাশে চোখ বুলিয়ে ক্যাথিওকে খুঁজছে। আহনাবের খাতে হাত রেখে বলল, চলো বাইরে থেকে ঘুরে আসি। আহনাব চোখ বন্ধ করে সোফায় শুয়ে রয়েছে। ইতিমধ্যে সে তার জীবনের ঘটে যাওয়া ঘটনাটি হেলেনকে বলেছে। হেলেন উপলব্ধি করতে পেরেছে। আহনাবের কোনো সাড়া শব্দ না পেয়ে হেলেন ডাক দেয়, হেই আহনাব। হেলেন এখন আবার হাত ধরে বলে, চলো চলো বাইরে যাব। আহনাব যেতে না চাইলেও হেলেনকে সে না করতে পারে না। তারপর তারা চলে যায় একটি বারে। সেখানে হেলেনের গার্লফ্রেন্ডের বার্থডে। আহনাব ভুরু কুচকে বলল, এটা আবার তোমার কয় নাম্বার গার্লফ্রেন্ড? হেলেন বলল, কয় নাম্বার মনে নেই, তুমিও বোধহয় হয় দেখোইনি। আহনাবের বাবা মা চিন্তায় অবস্থা খারাপ। ছেলে বাউন্ডুলে হয়ে বিদেশে পড়ে আছে। মেয়েটা এখনো ছন্নছাড়া জীবন কাটাচ্ছে। এভাবে কি ওরা কখনো কেউ কাউকে বুঝতে পারবে? আমরা কি করতে পারি জানতে চাইল জহির চৌধুরী। আমেনা বেগম বললেন, বর্ষাকে আহনাবের কাছে পাঠিয়ে দিই। ও কি রাজি হবে? তাছাড়া যদি হিতে বিপরীত হয় কি হবে? বর্ষা একবার গেলে ওকে তাড়িয়ে দেবে না। অন্তত আহনাব এ কাজ কখনোই করতে পারবে না। বর্ষাকে বলা হলো সুইজারল্যান্ডে এখন আহনাবের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সে কিছুই বলল না, কারণ বর্ষা জানে এখন কাগজ কলমে হলেও তার স্বামী আহনাব, তার কাছে সে যেতে বাধ্য। এয়ারপোর্টে পৌঁছে ইমিগ্রেশন অবধি বর্ষাকে এগিয়ে দিলেন জহির চৌধুরী। সব কিছু বারবার করে বুঝিয়ে বলে দিয়েছেন। এই প্রথম বর্ষা বাংলাদেশের বাইরে কোথাও যাচ্ছে। একদিনে যেমন ভেতরে ভেতরে উত্তেজনা কাজ করছে, অপরদিকে বেশ ভয়ও লাগছে। এয়ারপোর্টে পৌঁছে বর্ষার চোখ আহনাবকে খুঁজে বেড়াচ্ছে। জহির চৌধুরী বলেছিলেন এয়ারপোর্টে পৌঁছে আহনাব বর্ষাকে নিয়ে যাবে, কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না।
বর্ষার লাগেজ সাথে সামনের দিকে এগিয়ে যেতে নিলে হঠাৎ একটি ছেলের সাথে ধাক্কা লাগে লাগেজটি হাতের থেকে ছিটকে যায়, সেই সাথে নিজেও স্লিপ খেয়ে পড়ে যায়। ছেলেটি আবার এসে বর্ষার দিকে হাত বাড়িয়ে বলে, আই এম সো সরি। বর্ষা ছেলেটির হাত ধরল না, সে লজ্জা ভঙ্গিতে একবার আশেপাশে তাকালো। না, বাংলাদেশের মতো এদেশের মানুষজন এত উৎসুক নয়, তারা কেউই তার দিকে তাকিয়ে নেই। বর্ষা ছেলেটির হাত না ধরাতে ছেলেটি অবাক হয়ে বর্ষার দিকে তাকায়। ছেলেটি লক্ষ্য করে দেখল গলায় ওড়না ঝোলানো, পায়ে সাদা কেস্ট, গায়ের রং শ্যামলা, দেখে মনে হচ্ছে বাঙালি। একটা মেয়ে হয়ে তার মতো চকলেট বয়কে এভাবে অগ্রাহ্য করল। আমেনা বেগম বারবার আহনাবকে ফোন দিচ্ছে, কিন্তু আহনাব ফোন ধরছে না। দুশ্চিন্তায় আর অস্থিরতায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তার। এতক্ষণে নিশ্চয়ই বর্ষার সুইজারল্যান্ডে পৌঁছে যাওয়ার কথা। বর্ষা এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে না পেরে পা ব্যথা করছিল, তাই লাগেজ মাটিতে রেখে লাগেজের উপর বসে পড়ে। রাস্তার ধারে থাকা দূরের আলপাইন গাছগুলোর দিকে তাকিয়ে মনে মনে আল্লাহকে ডাকছে। হঠাৎ তাকে পেছন থেকে কেউ ডাক দিল। বর্ষা ঘাড় ঘুরিয়ে পিছনে দেখল একটি মেয়ে, মুখের আদলে বাঙালিদের মতো, তবে দেখতে বেশ ফর্সা। তোমাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে, এখানে বসে আছো, কি হয়েছে? দুশ্চিন্তায় বোধবুদ্ধি হারানোর উপক্রম বর্ষার, সে কথাই বলতে পারছে না। মেয়েটি বুঝতে পারে বর্ষা বিপদে পড়েছে, তাই বলল, আমিও বাঙালি, তবে ইন্ডিয়ান। তুমি যদি চাও তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি, তারপর তোমাকে খুঁজে দেব তুমি কার বাসায় যেতে চাও। বর্ষা কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না, সে শুধু কান্নাই করে যাচ্ছে। মেয়েটি বর্ষাকে আশ্বস্ত করে বলল, কেঁদো না, তোমার হাজব্যান্ড তো এখনো আসলো না, তুমি আপাতত আজ আমার বাসায় চলো, কাল সকালে না হয় দুজন মিলে তোমার হাজব্যান্ডকে খুঁজবো। ছবি আছে তো? আছে। গুড, এবার বলো যাবে আমার সাথে? বর্ষা বুঝতে পারছিল না মেয়েটিকে বিশ্বাস করবে কি করবে না। পরক্ষণে ভাবল, এই ভিনদেশে বাঙালি যদি কেউ সাহায্য করে সেটাই তো অনেক। তাই সে রাজি হয়ে গেল তার সাথে যাওয়ার জন্য। কিছু ভাঙার শব্দে ঘুমের ঘোর কাটে আহনাপের। পার্টি উপলক্ষে সারাদিন বাহিরে ছিল সে। নেশার পরিমাণটা আজ বেশি হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। হেলেন বাড়িতে না দিয়ে গেলে সে তো বোধহয় বাসায়ও আজ আসতে পারত না। হেলতে দুলতে গিয়ে লাইটের সুইচ অন করে। ফ্লোরে কাচের গ্লাস ভেঙে পড়ে আছে। গ্লাসের পাশে টেবিলে লেজ গুটিয়ে বসে আছে ক্যাথিও। কাজটা সেই করেছে। আহনাব গিয়ে ফ্রিজ থেকে লেবু বের করে ঠান্ডা পানি দিয়ে শরবত বানায়। 3 গ্লাস শরবত পেটে চালান করার পর নেশার ঘোর কাটে। মাথায় পানি দিয়ে চুলগুলো ভিজিয়ে নেয়। হোয়াটসঅ্যাপে মায়ের অনেকগুলো ফোন আর মেসেজ দেখতে পায় বর্ষার সুইজারল্যান্ড এসেছে। সে বিস্ময়ে হতবাক হয়ে যায়। তাদের মেসেজ অনুযায়ী প্রায় 3 ঘন্টা আগে বর্ষার ফ্লাইট ল্যান্ড করেছে। সে কি করবে বুঝতে পারছে না। ততক্ষণে মায়ের নাম্বার থেকে আবার কল আসে। সে ফোন রিসিভ করে ওপাশ থেকে আমেনা বেগম অস্থির হয়ে বলা শুরু করেন, কোথায় ছিলি তুই? ফোন কেন তুলছিলি না? মা, আমি এখনই এয়ারপোর্টে যাচ্ছি। শার্ট গায়ে দিতে দিতে বের হয়ে পড়ে বাড়ি থেকে আহনাব। এয়ারপোর্টে গিয়ে পুরো এয়ারপোর্ট তন্ন তন্ন করে খুঁজে কোথাও বর্ষাকে পাওয়া গেল না। এখন সে কোথায় খুঁজবে মেয়েটিকে? যদি কোনো ক্ষতি হয়ে যায়? অনেক খোঁজাখুঁজির পর একসময় হাঁপিয়ে পড়ে। সে বুঝতে পারে এভাবে বর্ষাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। পুলিশের সাহায্য লাগবে। পুলিশ স্টেশনে যাওয়ার আগে মনে পড়ল বর্ষার ছবি তো তার কাছে নেই। সে গাড়ি এক সাইডে পার্ক করে আমেনা বেগমকে মেসেজ করে বর্ষার কিছু ছবি পাঠিয়ে দিতে বলে। বর্ষা মেয়েটির সাথে তার বাড়িতে এসেছে। সে চোখ ঘুরিয়ে চারপাশ দেখছে। 2 রুমের একটা ফ্ল্যাট, তবে বেশ নামি দামি বেশভূষা বাড়িটির। বর্ষা ফ্রেশ হয়ে আসে। মেয়েটি টেবিলে হরেক রকমের খাবার সাজিয়েছে। বর্ষাকে দেখে হেসে বলল, বসো, খেয়ে নাও। বর্ষা আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করলো, বাড়িতে আর কেউ থাকে না? আমি একাই থাকি। বর্ষার সামনে খাবার দেখে চুপচাপ খাওয়া শুরু করে। তাকে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ক্ষুধার্ত সে। তারপর ঘুমাতে যায়। তখন মেয়েটি জিজ্ঞাসা করলো, তোমার হাজবেন্ড কেন তোমায় নিতে এলো না? বর্ষা বলল, তার সাথে আমার সম্পর্ক স্বাভাবিক নয়, সে আমাকে পছন্দ করে না। এরপর বিস্তারিত সবই বলল। সব শুনে সুজুকি জিজ্ঞাসা করে, তোমাদের মাঝে ফিজিক্যাল কোনো সম্পর্ক হয়নি? বর্ষা একটু অস্বস্তিতে পড়ে যায়। জড়তা নিয়ে বলে, না, ঠিক আছে, তুমি ঘুমাও। সত্যি সত্যি তার ভীষণ ঘুম পেয়েছে। হঠাৎ সে ঘুমের মাঝে অনুভব করলো তার শরীরে কেউ হাত বুলাচ্ছে। দুঃস্বপ্ন ভেবে কাটাতে চাইল, হচ্ছে না। স্পর্শগুলো বাস্তব মনে হচ্ছিল। চকিতে চোখ মেলে তাকায় বর্ষা। সবুজ ডিম লাইটের আলোয় স্পষ্ট দেখতে পায় সুজিকাকে। বর্ষারকে চিৎকার করে ওঠে, বলেন, কি করছেন? বর্ষা ঘর থেকে দৌড় দেয়। ভাগ্য ভালো বাড়ির দরজা খোলা ছিল। বর্ষা হাঁপাতে হাঁপাতে রাস্তায় চলে আসে।
সুচিকা ও বর্ষার পিছু নেয়। হঠাৎ তাদের এইভাবে দৌড়াতে দেখে পুলিশ তাদের কাছে এগিয়ে আসে এবং দুজনকেই পুলিশ গ্রেপ্তার করে। বর্ষা ভয়ে কাঁপতে থাকে এবং কান্নায় ভেঙে পড়ে। কান্নার চোটে ঠিকমতো কথাও বলতে পারছে না। তাই পুলিশ দুজনকে থানায় নিয়ে আসে। থানায় গিয়ে বর্ষা কিছুটা শান্ত হয়। এমন কিছু কখনো তার সাথে হতে পারে বা হবে সে কল্পনাতেও ভাবেনি। মনে পড়লেই বুকটা ফেটে আসে কান্নায়। সামনে বসা পুলিশ বললেন, শান্ত হন, ঘটনা খুলে বেরুন। বর্ষা ফুপিয়ে ফুপিয়ে বিস্তারিত সব বলে। সমস্ত ঘটনা জানার পর সুচিকাকে লকআপে আর বর্ষাকে সামনে বসিয়ে রাখে। হঠাৎ বর্ষা কিছুক্ষণ বাদে পরিচিত কণ্ঠে নিজের নামটি শুনে চমকে পেছনে তাকায়। আহনাব দাঁড়িয়ে রয়েছে, নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। এক পলক নিশ্চুপ তাকিয়ে থেকে উল্কার বেগে দৌড়ে গিয়ে আহনাবকে শক্ত করে জড়িয়ে ধরে, সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে। তারপর হাউমাউ করে কান্না করতে শুরু করে। আহনাব কিছু বলছে না, শুধু আলতো ভাবে বর্ষার মাথায় হাত রাখে। থানায় এসে বর্ষার নিখোঁজ হওয়ার ডায়েরি করে গিয়েছিল, সেই সাথে সকল ইনফরমেশন, ছবি এবং সমস্ত ঘটনা বিস্তারিত বলেছে। পুলিশ তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছিল, কিন্তু তবুও মনের ভিতর ভয়ের দানা ধীরে ধীরে বীজ এবং অল্প সময়ের মধ্যে তার বিশাল আকার ধারণ করেছিল। সে বর্ষাকে সহ্য করতে পারে না, এই কথা ঠিক। তাই বলে সে তো কখনোই বর্ষার ক্ষতি চায় না বা চাইবেও না। তার সমস্ত রাগ গিয়ে পড়েছিল তখন বাবা মায়ের উপর। মিনিট 10 আগে পুলিশ যখন ফোন করে জানালো বর্ষাকে তারা পেয়েছে, তখন মনে হলো অনেক বছর বাদে সে কোনো খুশির খবর পেয়েছে। কোনো কিছু না ভেবেই তখনই আবার বেরিয়ে পড়েছিল থানায় আসার জন্য। বিধ্বস্ত বর্ষাকে মাথা নত করে বসে থাকতে দেখে কয়েক সেকেন্ডের জন্য হলেও তার বুকটা ধক করে কেঁপে উঠেছিল। কোনো ক্ষতি হয়নি তো? তার ভাবনার প্রহর ফুরাবার পূর্বেই মুখ থেকে বেরিয়ে এসেছিল বর্ষার নামটি। আর এরপরে প্রবল বৃষ্টির মতো বর্ষা ছুটে এসে বুকে ঝাঁপিয়ে পড়াটা ছিল বিশাল মরুভূমির বুকে এক পলসা বৃষ্টির মতো। যদিও তখনও ভয়টা ক্রমশই বাড়ছিল। এই মুহূর্তে আহনাব এবং বর্ষা দুজনেই পুলিশ স্টেশনে রয়েছে। আহনাবের কাছে এসে পাশাপাশি বসে আছে বর্ষা। আহনাবের হাত জড়িয়ে ধরে হাতের বাহুতে গাল ঠেকিয়ে রয়েছে। বর্ষার শরীরের কাঁপুনি স্পষ্ট টের পাচ্ছিল আহনাব। সে পুলিশের কাছে বিস্তারিত সব শুনেছে। এই ঘটনার পর বর্ষার মতো মেয়ের ভয় পাওয়াটা স্বাভাবিক। অন্য কেউ হলে তো এতক্ষণে ভয়ে জমে যেত। সেখানে বর্ষা নিহাতি সহজ সরল শান্ত ভীতগ্রস্তের। আল্লাহ যে ওকে রক্ষা করেছে, এতে মনে মনে আল্লাহকে শুকরিয়া জানায়। বর্ষাকে বলল, তোমার কি শরীর খারাপ লাগছে? বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলল, না। অথচ তার গায়ে তখন প্রচণ্ড জ্বর। কীরকম পাখির ছোট্ট ছানার মতো আহনাপের গা ঘেঁষে বসে রয়েছে। অন্য সময় হলে তো বর্ষার লজ্জাতে সামনে আসতো না। আর সেখানে এখন যে দুটো পুলিশকে বর্ষার জিনিসপত্র আনার জন্য পাঠানো হয়েছিল, তারা কিছুক্ষণ বাদে সব কিছু নিয়ে ফিরে আসে। আহনাব সব কিছু চেক করে পুলিশকে ধন্যবাদ জানায়। বর্ষা তখনও আহনাবকে ছাড়েনি, যেন ছাড়লে সে আবার হারিয়ে যাবে। তাছাড়া অচেনা এই ভিন দেশে এখন বর্ষার একমাত্র ভরসার কেন্দ্রবিন্দু আহনাব। কেউ স্বীকার করুক না করুক, কিন্তু এটাই তো বাস্তবতা। পুরো রাস্তা বর্ষা আহনাবের হাত ছাড়েনি। বাড়ি ফিরে বর্ষাকে সোফায় বসালো। সে বর্ষার জন্য পানি আনতে গিয়ে দেখল দেয়ালের আড়াল থেকে ক্যাথিও উকি দিয়ে তাকিয়ে আছে। দৃষ্টি তার বর্ষার দিকে আটকে রয়েছে। মনে মনে ভাবছে, নতুন এই মানুষটার আমদানি হলো কোথা থেকে আবার। আহনাব পানি এনে বর্ষার হাতে দিল। বর্ষা বিনা বাক্যে পানিটুকু পান করলো। নিস্তেজ স্বরে বলল, ভালো লাগছে না, ঘুমাবো। বর্ষাকে ধরে উঠিয়ে বলল, চলো। দুটো বেডরুমের ফ্ল্যাট। সে যেই রুমে থাকে তার পাশের রুমে বর্ষাকে নিয়ে যাবে ভাবলো। পরক্ষণে ভাবলো রুমটা গোছানো হয়নি। আজ না হয় বর্ষা তার রুমেই থাকুক, পরে না হয় বর্ষাকে ওই রুমে শিফট করবে। সে বর্ষাকে বিছানায় শুইয়ে দিল। মাথায় হাত দিয়ে ব্যথায় কোকাচ্ছে বর্ষা। সে জড়ানো কণ্ঠে অনুরোধ করে বলল, প্লিজ আপনি কোথাও যাবেন না, এখানেই থাকুন। যাচ্ছি না কোথাও, তুমি একটু শুয়ে থাকো এখন। আহনাব ফার্স্ট এইড বক্স থেকে থার্মোমিটার নিয়ে জ্বর মেপে দেখল 103 ডিগ্রি জ্বর। সর্বনাশ, অনেক জ্বর। এরপর জ্বরের ট্যাবলেট এনে খাইয়ে দিল। পাশে বসে অনেক সময় জলপটি দিয়ে জ্বর নামালো। সকাল হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বর্ষার ঘুমন্ত ছবি তুলে মাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। সাথে লিখল, চিন্তা করো না, বর্ষা এখন আমার কাছে আছে, ঘুমাচ্ছে, কাল সকালে ফোন করব। এরপর ফোন চার্জে দিয়ে মাঝখানে কোলবালিশ দিয়ে ও বর্ষার পাশে শুয়ে পড়ল। লাইট নিভায়নি। যখন তখন বর্ষার ঘুম যাওয়ার সম্ভাবনা আছে। আজ অন্ধকার দেখে যদি আবার ভয় পায়, এই আশঙ্কায় লাইট জ্বালিয়ে রাখল। জুরিখ শহরে এক পরিচিত ডাক্তার রয়েছে আহনাবের।
সকাল হতে আহনাব তাকে বাড়িতে নিয়ে আসে। রাতে অবশ্য বর্ষার জ্বর অনেকটাই কমে এসেছিল। ডাক্তার বর্ষাকে দেখে প্রেসক্রিপশন লিখে দিল। হঠাৎ করে বর্ষার চিৎকার শুনে ভয় পেয়ে যায় আহনাব। এদিকে ক্যাথিওরও ঘুম ভেঙে গেছে। সেও বর্ষার পিছু দৌড় দেয়। এটা দেখে তো বর্ষা আরও জোরে চিৎকার করতে শুরু করে। ডাক্তারকে এগিয়ে দিতে বের হয়েছিল আহনাব। কারেন্টের থেকেও দ্রুত দৌড়ে বাড়ির দিকে আসে। মেন গেট দরজা চাপানোই ছিল। বর্ষাও বের হতে চায় আর আহনাবও ভিতরে ঢুকতে চায়, যার ফলে দারুণ এক ধাক্কা খায় দুজনে। তাল সামলাতে না পেরে বর্ষার পড়ে যাওয়ার উপক্রম। সেই সময় আহনাবের শক্তপোক্ত হাতে বর্ষাকে ধরে ফেলে। বর্ষাও শক্ত করে জড়িয়ে ধরে। এখন আহনাব জানতে চায়, কি হয়েছে, তুমি চিৎকার করছো কেন? সামনে তাকিয়ে দেখে ক্যাথিও দাঁড়িয়ে আছে। আহনাব বলে, বাই অ্যানি চান্স তুমি ক্যাথিওকে দেখে চিৎকার করনি তো? বর্ষা এবার মুখ তুলে তাকায়, চোখ দুটো পিটপিট করে বলে, ক্যাথিও? আহনাব ক্যাথির দিকে ইশারা করে বলল, আমার বিড়াল, বিডেতে বলেছিলাম ওর কথা। চলবে ইনশাআল্লাহ।